সরকারের সমালোচনা করতে গিয়ে আইন ভঙ্গ করা যাবে না, বললেন তথ্য উপদেষ্টা। অপতথ্য ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধে হুঁশিয়ারি। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। জিয়া হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরকে। শুরু হয়েছে তদন্ত। হঠাৎ করে একটা তাপ এসে হাতে লাগার পর আমি অজ্ঞান হয়ে যাই। একটা মেয়ে আমার কাছে এসেছিল যার পুরা শরীরে পুরো পিছনে সব জায়গায় পুরো আগুন লাগা। বছর ঘুরলেও মাইলস্টোন ট্র্যাজেডির ক্ষত বয়ে বেড়াচ্ছে স্বজন, সহপাঠী, আহতরা। ক্যাম্পাসে দোয়া মাহফিল, স্মরণ সভা। উন্নত চিকিৎসায় সহায়তার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। সেদিন সাহস নিয়ে সবার পাশে দাঁড়ানো অনুপ্রেরণা হয়ে থাকবে, বললেন জুবাইদা রহমান। বিমান ভাড়া কমলেও খাবার সহ বেড়েছে হজের অন্যান্য খরচ। সরকারি বেসরকারি মিলিয়ে 3টি প্যাকেজ ঘোষণা। নিবন্ধন শেষ করতে হবে 24 সেপ্টেম্বরের মধ্যে। স্বাগত এখন দুপুরে। পুরো আয়োজন আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শামীমা শামী এবং আমি অন্যয় কর্মকার। অপতথ্য আর সাইবার বুলিং প্রতিরোধে কঠোর অবস্থান নিচ্ছে সরকার। অপরাধীদের আইনের আওতায় আনতে গঠন করা হচ্ছে বিশেষ আইনজীবী প্যানেল। চলতি সপ্তাহে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সকালে সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে উপদেষ্টা আরও বলেন, সরকার ও মন্ত্রীদের নিয়ে সমালোচনা করতে কোনো বাধা নেই, তবে আইন যেন ভঙ্গ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বিস্তারিত হাসিব বিল্লার প্রতিবেদনে। সোশ্যাল মিডিয়ায় অপতথ্যের ছড়াছড়ি আর সাইবার বুলিং এখন উদ্বেগের কারণ। প্রতিনিয়ত উদ্দেশ্যপ্রণোদিত ভুল তথ্যে বিভ্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ, শিকার হচ্ছেন কুরুচিপূর্ণ আক্রমণের। অপতথ্য ও সাইবার ক্রাইম প্রতিরোধে সাইবার সুরক্ষা আইন থাকলেও খুব একটা সফলতা মেলেনি। আইনটির অপব্যবহার নিয়েও উদ্বেগ আছে সচেতন মহলে। সাইবার বুলিং বিশেষ করে এগুলো এই রাষ্ট্র সহ্য করবে না, সরকার সহ্য করবে না। এ অবস্থায় সাইবার বুলিং শক্ত হাতে দমন ও অপতথ্য ছড়িয়ে পড়া ঠেকাতে এবার প্যানেল গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান জানান, প্যানেলে আইনজীবী ও বিশেষজ্ঞ থাকবেন। আইনজীবী প্যানেল যেটার কথা বলা হয়েছিল এটা গঠন সম্পূর্ণ হয়েছে। এটার কতগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস ছিল, বিজ্ঞাপন দিতে হয়েছে, ইন্টারভিউ হয়েছে, নানা রকম ভেরিফিকেশন ছিল। সব শেষে এই প্যানেল তৈরির কাজ শেষ। জাস্ট ফর্মাল প্রজ্ঞাপনটা বাকি আছে। এটা খুব দ্রুত 2-1 দিনের মধ্যেই হয়ে যাবে। এই রাষ্ট্র, এই সরকার সিরিয়াস কগনিজেন্সে নিতে যাচ্ছে। আপনারা সতর্ক হয়ে যান। আওয়ামী লীগ আমলে অপরাধের সঙ্গে জড়িত পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের তালিকা করে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তথ্য উপদেষ্টা। একই সাথে সরকারের পারফরমেন্স নিশ্চিত করতে প্রধানমন্ত্রী প্রয়োজনে মন্ত্রিসভার রদবদল করবেন বলেও উল্লেখ করেন তিনি। একটা দেশে দীর্ঘদিন যখন একটা এই ধরনের সরকারের অধীনে থাকে, তাদের প্রচুর লোকজন থেকে গেছে। আপনি খুব রাতারাতি এগুলো পরিবর্তন করে ফেলা কঠিন, কিন্তু আপনি যদি খুব গভীরভাবে দেখেন, দেখবেন ব্যবস্থা নেওয়া হয়েছে। কিছু পুলিশ কর্মকর্তা বা প্রশাসনের কিছু মানুষজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী একটা মন্ত্রিসভা তৈরি করেছেন, একটা উপদেষ্টা পরিষদ তৈরি করেছেন। এটুকু ওনার সাথে কথা প্রসঙ্গে আমি যতটুকু বুঝি, ওনার যদি কখনো মনে হয় যে কেউ ভালো পারফর্ম করতে পারছেন না, তার জায়গায় দপ্তর পুনর্বন্টন অথবা নতুন কাউকে দেয়া, এগুলো যদি প্রয়োজন মনে করেন তিনি সেটা করবেন। তথ্য উপদেষ্টা কথা বলেন মাইলস্টোন বিমান দুর্ঘটনা নিয়েও। 1 বছরেও ঘোষিত ক্ষতিপূরণ দিতে না পারাকে সরকারের ব্যর্থতা হিসাবে স্বীকার করে তিনি জানান, দ্রুততম সময়ে যাচাই বাছাই শেষে ক্ষতিগ্রস্তদের সহায়তার ব্যবস্থা করা হবে। এই মর্মান্তিক ঘটনা, মানে টাকা দিয়ে কারো কোনো ক্ষতিপূরণ হয় না, আসলে সন্তানের মৃত্যু হয় না, কিন্তু তারপরও রাষ্ট্র তার সক্ষমতার মধ্য থেকে যতটুকু এই পরিবারের পাশে দাঁড়ানো যায় সেই চেষ্টা যেন করে, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে নিজেই বলবো। হাসিব বিল্লাহ, এখন ঢাকা। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করা হচ্ছে। বৃহস্পতিবার তাকে ট্রাইব্যুনালে হাজির করার
নির্দেশ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর কথোপকথনের সূত্র ধরে ৪৫ বছর পর গ্রেপ্তার করা হয় তাকে। গতকাল সোমবার তাকে নেওয়া হয় জিয়া হত্যার ঘটনাস্থলে। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, জিয়াউর রহমান হত্যা মামলার এই আসামির বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে। তবে প্রসিকিউশন জানিয়েছে, মুজাফফরকে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ও বিচারের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তদন্ত শুরু হয়েছে তার বিরুদ্ধে। মাইলস্টোন ট্র্যাজেডির ১ বছর আজ। গেল বছরের এদিন রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বিধ্বস্তে প্রাণ হারান শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীসহ ৩৬ জন, যার মধ্যে ২৮ জনই শিক্ষার্থী। বছর পেরোলেও দিনটির ভয়াবহ স্মৃতি এখনও তাড়া করে ফেরে শিক্ষক, শিক্ষার্থীসহ স্বজন হারানো পরিবারগুলোকে। মাইলস্টোন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা কেমন আছেন জানার চেষ্টা করেছেন সানি মৃধা। শান্তি ভিজে যায় চোখ। এখনো মাঝে মাঝে আকাশে বিমানের শব্দে আটকে ওঠেন শিক্ষক, শিক্ষার্থীরা। বিমানের শব্দ শুনলে আমাদের মনের মধ্যে একটা ভয় কাজ করে, যেটা সত্যি, এবং ওই স্মৃতিতেই ফিরে যাই আমরা। একটা মেয়ে আমার কাছে এসেছিল যার পুরা শরীরে পুরা পিছনে সব জায়গায় পুরো আগুন লাগা। পরে হচ্ছে একটা টিচার গায়ে পানি ঢেলেছে, পরে ওর আগুনটা নিভেছে। আমার একজন মিস ছিলেন, মাহরিন মিস, তিনি আমাকে একদম অনেক নিজের সন্তানের মতো আদর করতেন। তার কথা ভাবলে আমার এখন অনেক খারাপ লাগে। সেদিনের ভয়ঙ্কর দুর্ঘটনায় ২৮ জন শিক্ষার্থী সহ প্রাণ হারিয়েছিলেন ৩৬ জন, আর বিভিন্ন তথ্যমতে আহতের সংখ্যা ছিল ১৬৫, যার মধ্যে অনেকেই সুস্থ হয়ে ফিরেছেন ক্লাসে। দুর্ঘটনায় হারানো সহপাঠীদের মনে ধারণ করতে প্রতিনিয়ত স্কুলে আসছে তারা, যে চেষ্টাটা কেবল নিজেদের ফিরে পাবার। হঠাৎ করে একটা তাপ এসে হাতে লাগার পর আমি অজ্ঞান হয়ে যাই। পরে ও সবাই চিল্লি শুনে পরে পিছনে ফিরে দেখি আমার অনেক ফ্রেন্ড আপুরা, ওদের হাতের চামড়া ঝলসে পড়তেছে, কার ব্যাগে আগুন লাগছে। এই কথাগুলো মনে পড়লে মনটা কেন যেন খারাপ হয়ে যায়। তাদের কথা মনে পড়ে যে আমাদের কলিগ ছিল, আমাদের একদম ছোট ছোট বাচ্চাগুলো ছিল। ওই বাচ্চারা এসে জড়ায় ধরতো, সেই বাচ্চাগুলো আজকে নাই। আমরা আসলে প্রতিদিন মনে করি ওদের কথা। আমাদের কথা হয়েছিল দুর্ঘটনায় নাফি ও নাজিয়া নামের ২ সন্তান হারিয়ে নিঃসন্তান হওয়া পিতা আশরাফুলের সঙ্গে। ১ বছরেও স্বাভাবিক হতে পারেননি তিনি ও তার পরিবার। এখনও অপলক দৃষ্টিতে তাকিয়ে সন্তানদের স্মৃতি বয়ে বেড়ান তিনি। তার মতো অনেকেই প্রিয় সন্তানকে হারিয়ে আজও দিশেহারা। সরকারের কাছে তাদের কেবল একটাই চাওয়া, হারানো সন্তানদের যথাযথ মর্যাদা ও সঠিক বিচার। আজকে কেউ যদি দায় স্বীকার করত, কারো যদি একটা শাস্তি হইতো, শাস্তি হইলে তো আমার বাচ্চাদেরকে আমরা ফেরত পাবো না। শাস্তিটা হয় এটাই, ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনাগুলো না ঘটে। কখনোই আমাদের থেকে কোনো খোঁজখবর আসে নাই, কোনো কিছু বলেও নাই। আমরা এটা যে সুষ্ঠু বিচার চাইছিলাম, পুরোপুরি তদন্ত চাইছি, সেটাও আমাদের দেওয়া হয় নাই। অভিযোগ আছে, প্রথম দিকে সবাই খোঁজ খবর নিলেও এখন আর ভুক্তভোগী পরিবারের খোঁজ রাখছে না কেউ। সরকারের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবে আর আলোর মুখ দেখেনি। এমনকি দুর্ঘটনায় মারা যাওয়া স্কুলকর্মী মাসুমা বেগমকে প্রতিষ্ঠান থেকেও কোনো সহযোগিতা করা হয়নি বলে অভিযোগ করেন তার স্বামী। গত জুলাইয়ের ২১ তারিখে যে ঘটনাটা হয়েছে, এরপরের থেকে আমার সাথে যোগাযোগ স্কুলের পক্ষ থেকেও করে নাই, আর কোনো সরকারের পক্ষ থেকেও কোনো হয়। যদিও এই দিনটিকে স্মরণ করতে দোয়া মাহফিল ও মাইলস্টোনের সব ক্যাম্পাস বন্ধ রাখবে কর্তৃপক্ষ। এই ভবনটিতেই
আছড়ে পড়েছিল বিধ্বস্ত হওয়া বিমানটি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত এই ভবনটি পুনর্স্থাপনের কথা ভাবছে কর্তৃপক্ষ। তবে ভবনটি পুনর্স্থাপন বা মেরামত যেটাই করা হোক, প্রিয়জন হারানোর সেই বিভীষিকাময় ভয়ঙ্কর দিনটি মন থেকে সেরে উঠতে ঠিক কতদিন, মাস বা বছর লাগবে? নাকি সারা জীবন এই ক্ষত বয়ে বেড়াতে হবে স্বজন, সহপাঠী, সহকর্মী হারানো মানুষগুলোকে? সেই প্রশ্নটি সময়ের কাছেই তোলা থাকুক। সানি মৃধা, এখন, ঢাকা। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করা হচ্ছে। বৃহস্পতিবার তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। এ নিয়ে ব্রিফ করছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। জিয়াউর রহমানের অন্যতম হত্যাকারী, সেখানে আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখা গেল যে গত 16 বছর এই মাসুদউদ্দিন চৌধুরী এবং মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন, তাদের মধ্যে বিভিন্ন সময় কথাবার্তা হয়েছে। এই মেজর মোজাফফর হোসেন আমাদের পার্শ্ববর্তী দেশে তিনি একাধিকবার গমনাগমন করেছেন, আবার বাংলাদেশে এসেছেন, এবং মাসুদউদ্দিন চৌধুরীর সাথে তার একটা সুসম্পর্ক ছিল। এবং আপনারা জেনে থাকবেন যে মাসুদউদ্দিন চৌধুরীর সাথে তৎকালীন সরকার প্রধানের একটি সুসম্পর্ক ছিল, এবং 2-3টি নির্বাচনের মধ্যে নানান সমীকরণে তার সাথে এক ধরনের ষড়যন্ত্র ছিল। ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির মধ্যে মাসুদউদ্দিন চৌধুরীর অনেক সংশ্লিষ্টতা ইতিমধ্যে আমাদের তদন্ত সংস্থা পেয়েছে, এবং সেই সময়ের মধ্যে যখন সারা বাংলাদেশে যখন এই যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হচ্ছিল, তখনও এই আসামি এবং মাসুদউদ্দিন চৌধুরীর মধ্যে একটা সংশ্লিষ্টতা আমাদের তদন্ত সংস্থা ইতিমধ্যে পেয়েছে। সেই কারণে আমাদের কাছে যেহেতু একটি প্রাথমিক তথ্য এসছে যে তার মানবতা বিরোধী অপরাধের সাথে তার সংশ্লিষ্টতা আছে, 1-11 সাথে তার সংশ্লিষ্টতা আছে, এবং আর কোনো ঘটনার সাথে তার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা, এই সমস্ত বিষয়গুলি উদ্ঘাটনের স্বার্থে আমাদের তদন্তকারী কর্মকর্তা আজকে আমার বরাবর একটি আবেদন করেছে তাকে গ্রেফতার দেখানোর জন্যে। এবং গ্রেফতার দেখানোর আগে যেহেতু তিনি সেনাবাহিনীর তত্ত্বাবধানে রয়েছেন, সেই কারণে আজকে আমি একটা অ্যাপ্লিকেশন দিয়েছি যে তাকে আর্মির তত্ত্বাবধান থেকে প্রোটেকশন ওয়ারেন্টে আমাদের ট্রাইব্যুনালে হাজির করার জন্য আগামী 23 তারিখে 10টার মধ্যে তাকে হাজির করার জন্যে আর্মির অ্যাডজুটেন্ট জেনারেল বরাবরে একটি প্রোটেকশন ওয়ারেন্ট ইস্যু হয়েছে। তাকে আগামী তারিখে যদি আনা হয় আমাদের ট্রাইব্যুনালে, দেন আমরা তাকে শোন অ্যারেস্টের আবেদন করব, এবং পরবর্তীতে অন্যান্য আইনগত যেসব কার্যক্রম আছে সেগুলি করা হবে। আপনাদেরকে এইটুকুন বলি, তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হবে। মাসুদউদ্দিন চৌধুরীকে আবারও জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে, এমনও হতে পারে যে এই দুইজনকে একত্রে মুখোমুখি জিজ্ঞাসাবাদেরও প্রয়োজন থাকতে পারে। তো এই সবগুলো আমরা পরবর্তীতে আপনাদেরকে অবহিত করতে পারব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিফ করছিলেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। আবারও মাইলস্টোন ট্র্যাজেডি প্রসঙ্গ। মাইলস্টোন দুর্ঘটনায় দগ্ধ ও আহত 57 জন চিকিৎসাধীন ছিলেন জাতীয় বার্ন ইনস্টিটিউটে। দীর্ঘ চিকিৎসা শেষে এদের মধ্যে 25 জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও তাদের এখনও চিকিৎসা নিতে হয় নিয়মিত। হতাহতদের স্মরণ সভায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান বলেন, ভয়াবহ এই দুর্ঘটনার ধকল কাটিয়ে উঠতে যারা কাজ করেছেন জাতি তাদের আজীবন স্মরণ করবে। এদিকে সকালে ক্যাম্পাসে দোয়া মাহফিল হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আতিস মেজবালগ্ন। উত্তরার মাইলস্টোনের আকাশ ভেদ করে নামছে বিমান, যাত্রীবাহী কিংবা প্রশিক্ষণ, আর নিচে চলছে দোয়া মাহফিল। ঠিক 1 বছর আগে এই দিনেই এমনই একটি বিমান দুর্ঘটনায় মর্মান্তিক ট্র্যাজেডিতে শোকে স্তব্ধ হয়েছিল পুরো দেশ। নিহতদের স্মরণ এবং আহতদের প্রতি সংহতি জানাতে 2 দিনের কর্মসূচি নিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটি। চিঠির শব্দে হারিয়ে যাওয়া বন্ধুদের স্মরণ করছে সহপাঠীরা, যাদের ছুটির ঘণ্টা বেজেছে চিরদিনের জন্য।
মাইলস্টোন ট্র্যাজেডি উপলক্ষে আয়োজিত দুর্বিষহ এই দিনকে ঘিরে অভিভাবক ও স্বজনদের নিয়ে স্মৃতিচারণার আয়োজন হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে, যেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কাছে হার মেনেছিল পৃথিবী গড়ার স্বপ্ন। আমাদের সন্তানদেরকে আমরা স্কুলে পাঠিয়েছিলাম সুস্থ সবলভাবে, যাতে তারা স্কুল শেষ করে বাড়িতে ফিরে আসতে পারে। তারা ঠিকই ফিরেছে, কিন্তু তাদের শরীরে আগুনের দগ্ধ ক্ষত নিয়ে 1 বছর পেরিয়ে গেছে, কিন্তু আমাদের সেই শোককে কেউ মুছে দিতে পারেনি। এদিন জোড়া কন্যা হারানো মা আকলিমার আর্তনাদ আর শিক্ষার্থীদের জন্য জীবন উৎসর্গ করা মাহরিন চৌধুরীর স্বামীর কণ্ঠে উঠে আসে নির্মম সেই দিনের স্মৃতি। সে তার পুরো পৃথিবী। আমার সন্তান আহত হওয়ার পর আমি তার কষ্ট দেখেছি, তার ভয় দেখেছি, তার নীরবতা দেখেছি, আর একজন মা হিসেবে প্রতিটি মুহূর্তে আমার ভিতর থেকে ভেঙে পড়েছি। আজ আমি আমার সেই সকল মায়ের কথা বলতে চাই, যারা সেই দিন তাদের সন্তানকে হারিয়েছেন। আমি জানি একজন মা সন্তান হারানোর কষ্ট কখনো ভাষায় প্রকাশ করতে পারেন না। জরুরি বিভাগ থেকে শুরু করে এসডিইউ, আইসিইউ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় যে এরকম আগুনে পোড়ার কোনো ঘটনা ঘটে নাই। এ সময় তদন্ত প্রতিবেদন প্রকাশে বিলম্ব ও প্রতিশ্রুত ক্ষতিপূরণ বাস্তবায়নে গাফিলতির অভিযোগ তোলেন ক্ষতিগ্রস্তরা। প্রশ্ন ওঠে শিক্ষা প্রতিষ্ঠানটির অপরিকল্পিত অবকাঠামো নিয়েও। এদিকে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আরেক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মাইলস্টোন বিমান ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার প্রয়োজনে সকল পদক্ষেপ নেবে সরকার। আমাদের ডাক্তাররা নিষ্ঠার সাথে বার্ন ইউনিটে কাজ করে যাচ্ছেন। এরপরেও যদি আরো কিছু উন্নততর চিকিৎসার প্রয়োজন হয়, আমাদের সরকার, আমরা পিছিয়ে থাকবো না। উই মাস্ট এক্সটেন্ড আওয়ার হ্যান্ডস অফ কোঅপারেশন টু হেল্প দিস এফেক্টেড পারসনস অফ বেবিজ। তাদের জীবনের উন্নতির জন্য এবং রিহেবিলিটেশনের জন্য যদি কিছু করতে হয়, ইনশাল্লাহ আমরা আমাদের সরকারের পক্ষ থেকে করব। একই অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান বলেন, মাইলস্টোন স্কুলের ট্র্যাজেডিতে সবাই সাহস নিয়ে যেভাবে দাঁড়িয়েছে তা অনুপ্রেরণা হয়ে থাকবে, জাতি কখনো তাদের ভুলবে না। মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দের মনোবল সকলের প্রেরণার উৎস। ভয়াবহ অভিজ্ঞতার পরও আপনারা যেভাবে সাহস ও সংকল্প নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন, জাতি কোনোদিন ভুলবে না। পরে ডাক্তার জুবাইদা রহমান ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন, জানান সহমর্মিতা, দিয়েছেন সাহস আর পাশে থাকার আশ্বাস। প্রধান অতিথি ডক্টর জুবাইদা রহমান। আতিক মেজবালগ্ন, এখন ঢাকা। 2027 সালের হজ প্যাকেজে বিমান ভাড়া 24,830 টাকা কমিয়ে 1,30,000 ধরা হলেও মূল প্যাকেজের খরচ বেড়েছে। সকালে সচিবালয়ে সরকারি বেসরকারি 3টি প্যাকেজ ঘোষণা করেন ধর্মমন্ত্রী। আগামী বছরের 8 এপ্রিল শুরু হতে যাওয়া হজ যাত্রার নিবন্ধন শেষ হবে চলতি বছরের 24 সেপ্টেম্বর। বিস্তারিত জাওয়াদ মাহমুদের প্রতিবেদনে। চলতি বছর বাংলাদেশ থেকে হজ করেছেন ৭৬,০০০-এর বেশি মুসল্লি। চাঁদ দেখা সাপেক্ষে 2027 সালের মে মাসের মাঝামাঝি অনুষ্ঠিত হবে পবিত্র হজ। এর 10 মাস আগেই ঘোষণা করা হলো 2027 সালের হজ প্যাকেজ। প্রথম প্যাকেজে 6,15,263 টাকা ও প্যাকেজ 2-এ খরচ পড়বে 5,05,648 টাকা। 2026 সালে সরকার ঘোষিত সর্বনিম্ন 4,67,137 টাকার প্যাকেজে হজ যাত্রীদের প্রতিদিনের খাবারের খরচ যুক্ত ছিল না। হাজিদের সেই টাকা নিজ উদ্যোগে খরচ করতে হতো। নতুন প্যাকেজে বাধ্যতামূলকভাবে 39,508 টাকার খাবারের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে দুটো জিনিস বাড়তেছে, একটা হলো খাবারের জন্য বাড়তেছে 39,508 টাকা, আর সার্ভিস চার্জ 23,240 টাকা, আর মুদ্রা বিনিময় হারে বেড়েছে 3,826 টাকা। সৌদি সরকার এবার বাধ্যতামূলক করেছে খাবার ওনারা সরবরাহ করবে, যে জন্য টাকাটা দিতে হবে। সচিবালয়ে ধর্মমন্ত্রী জানান, আগামী বছরের 8 এপ্রিল থেকে শুরু হবে হজ ফ্লাইট। নিবন্ধন শেষ করতে হবে 24 সেপ্টেম্বরের মধ্যে। 2027 সালের হজের নিবন্ধন 24 সেপ্টেম্বর 2026 তারিখে শেষ হবে। এই হজ সিস্টেমে প্যাকেজ নির্বাচন করে 3.5 লক্ষ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন, প্যাকেজের সমুদয় টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করা যাবে।
হজ গমনের জন্য পাসপোর্টের মেয়াদ 2027 সালের 31 ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে। তার দেখে সাপেক্ষে 2027 সালের 8 এপ্রিল হজ ফ্লাইট শুরু হবে এবং 15 মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় একটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। খরচ ধরা হয়েছে 5,13,645 টাকা। আর হজে যেতে হলে পাসপোর্টের মেয়াদ থাকতে হবে 2027 সালের 31 ডিসেম্বর পর্যন্ত। পৃথিবীর কোথাও না, সবখানি বাড়ে। যেখানে 2 লক্ষ টাকা ছিল সেখানে 1,30,000 টাকা। ইনশাল্লাহ আগামীতে আল্লাহ যদি সহি সালামত তাকে আরো কমবে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। বাধ্যতামূলক মধ্যস্থতার মাধ্যমে 1 বছরে মামলার সংখ্যা 25 লাখে কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে সচিবালয়ে 10 জেলায় মামলা করার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন শেষে আইনমন্ত্রী আরও বলেন, রাজনৈতিকভাবে প্রভাবশালী হলেও শিশু নির্যাতন বা ধর্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার করা যাবে না। দেশে 25 লাখ মামলা চলমান আছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, নতুন সরকার দায়িত্ব নেয়ার পর ফেব্রুয়ারি থেকে 4 মাসে আদালতে মামলা দায়েরের হার 62% কমেছে। আইনগত সহায়তা প্রদান কেন্দ্রের কার্যক্রম চলমান থাকায় মামলার সংখ্যা কমে এসেছে বলে দাবি করেন মন্ত্রী। বলেন, মধ্যস্থতার প্রক্রিয়ায় কোনো ধরনের দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না। 2026 ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত এই একই পিরিয়ডে 2001 থেকে কমে এটা 661তে এসেছে, 66.97% কমেছে। আগামী 1 বছরে আমাদের 4.5 মিলিয়ন যে মামলা আছে বলছি পেন্ডিং, সেটা আমরা 2 মিলিয়নে কমিয়ে আনতে পারবো এবং সেটা যদি পারি আগামী 1 বছরে আমাদের বিচার বিভাগের জন্য একটি আশার আলো দেখাবে। একদিকে ন্যায় বিচার নিশ্চিত হবে, মানুষের হয়রানি কমবে এবং অর্থনৈতিকভাবে যারা মামলায় নিপতিত হচ্ছেন অর্থনৈতিকভাবে তারা কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে আইন ও আচরণ বিধিমালা চূড়ান্ত করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মিয়া আমিরুল, সরাসরি যুক্ত হচ্ছি তার কাছে। আমিরুল, জানাবেন বিদ্যমান আইন ও আচরণবিধিতে এ পর্যন্ত কি কি পরিবর্তন আসতে পারে এবং এ বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? অন্যয় সকাল 11টার পর থেকে শুরু হওয়া এই বৈঠক এখন পর্যন্ত চলছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম মুলতবি ঘোষণা করা হয়েছে, বিকাল 3টায় আবারও কমিশনাররা বসবেন। তবে এখন পর্যন্ত যে চূড়ান্তের কথাটা আপনি বলছিলেন, এখন পর্যন্ত সেগুলো প্রস্তাবনার মধ্যে সীমাবদ্ধ রয়েছে। কমিশনের যে সিনিয়র সচিব রয়েছেন, আমরা একটু আগে কথা বলছিলাম, তার কথার মধ্য দিয়ে কয়েকটি বিষয় আমরা জানতে পেরেছি, যেমনটি হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সেনাবাহিনীকে যুক্ত করার যে বিধান সেটি কিন্তু বলা হচ্ছে। এর আগে আমরা দেখেছিলাম আইনের মধ্যে মূলত ইউপি এবং পৌরসভা নির্বাচনের ক্ষেত্রে এই প্রতিষ্ঠানকে কাজে লাগানোর একটি বিষয় ছিল। নির্বাচন কমিশন চাচ্ছে যে তাদের যে অন্যান্য প্রতিষ্ঠানগুলো রয়েছে, অর্থাৎ 5টি প্রতিষ্ঠান স্থানীয় পর্যায়ে, তারা কিন্তু সবগুলোতে তারা আইন প্রয়োগকারী সংজ্ঞায় তারা কিন্তু কাজে লাগাতে যাচ্ছে। এবং একই সাথে দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ খেলাপি সংক্রান্ত যে বিষয়টি আমরা দেখেছিলাম জাতীয় নির্বাচনে প্রভাব বিস্তার করেছিল এবং নানাভাবে কমিশনও কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলেছিল। এবার যেটা বলা হচ্ছে, স্থানীয় সরকার নির্বাচনে ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকত্ব সংশ্লিষ্ট যদি কেউ থেকে থাকে তার প্রার্থিতা কিন্তু বাতিল হতে পারে এবং একই সাথে হলফনামায় যদি মিথ্যা তথ্য দিয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু প্রার্থিতা বাতিলের একটি কথা কিন্তু এখানে উঠে এসেছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি হয়েছে, আজকের কমিশন সভার যে কার্যবিধি রয়েছে এর মধ্যে একটি উল্লেখযোগ্য হারে আমরা দেখেছিলাম যে ইউপি নির্বাচনের যে আচরণ বিধিমালা সেটি চূড়ান্তের কথা কিন্তু বলা হচ্ছে। অর্থাৎ ইউপি নির্বাচনের চূড়ান্তের মধ্য দিয়ে মূলত নির্বাচন কমিশন তারা স্থানীয় নির্বাচনের যে প্রক্রিয়া তারা কিন্তু সেটি শুরু করতে চাচ্ছে। এখানটায় আমরা যেমনটি দেখেছি যে অতি গুরুত্বপূর্ণ যে ব্যক্তি রয়েছে, অর্থাৎ সংশ্লিষ্ট আসনের যে সংসদ সদস্য রয়েছে, তারা যেন ভোটে কোনো প্রকার প্রচারণায় তারা যেন অংশ নিতে না পারে সে বিষয়ে কিন্তু এখানে বলা হচ্ছে। এবং একই সাথে আমরা এখানে দেখেছিলাম যে আরও একটি গুরুত্বপূর্ণ যে বিষয় রয়েছে, প্রচারণার ক্ষেত্রে পোস্টারের যে ব্যবহার নিষিদ্ধ করা, এখানে কিন্তু সেটিও কিন্তু প্রস্তাবনা রয়েছে। নির্বাচন কমিশন এই যে প্রস্তাবনাগুলো কথা বলছিলাম, তারা মূলত বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তারা কিন্তু প্রস্তাবনা নিয়েছে। আমরা দেখেছিলাম গত মাসের
10 জুন থেকে 30 জুন পর্যন্ত নির্বাচন কমিশন বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন অংশীজন এবং সেই সাথে দেশি বিদেশি বিভিন্ন সংস্থার মাধ্যমে তারা কিন্তু বেশ কিছু প্রস্তাবনা নিয়েছিল যে তারা কিভাবে স্থানীয় নির্বাচনটি সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে। আমরা কিন্তু সেই প্রস্তাবনাগুলো নিয়ে মূলত নির্বাচন কমিশন যেহেতু জাতীয় নির্বাচনে ভালো একটা ফল পেয়েছে, তারা চাচ্ছে স্থানীয় নির্বাচনে সেগুলো একসাথে কাজ করার জন্য, এবং সব মিলে তারা যেটি বলছেন যে স্থানীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হতে যাচ্ছে। আমরা ব্রিফিংয়ের পর আরও বিস্তারিত জানাতে পারবো। অন্যয় স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে আচরণ বিধিমালা চূড়ান্ত করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন, সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মিয়া আমিরুল। সিলেট বিভাগে নদ নদীর পানি কমলেও বাড়তে শুরু করেছে যমুনার পানি, ফলে বগুড়া ও সিরাজগঞ্জের নিম্নাঞ্চল ও চরাঞ্চলের মানুষের মাঝে দেখা দিয়েছে বন্যা আতঙ্ক। এদিকে পানি কমায় ভাঙন বেড়েছে ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীতে। তিস্তা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও তলিয়ে গেছে আশপাশের চরাঞ্চল। আগামী 5 দিন দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিস্তারিত প্রতিবেদনে। উজানের ঢল আর টানা বৃষ্টির প্রভাবে দেশের কয়েকটি নদ নদীর পানি ওঠানামা করছে। কোথাও পানি কমে স্বস্তি ফিরলেও কোথাও বাড়ছে বন্যার শঙ্কা। সবচেয়ে বেশি উদ্বেগ যমুনা অববাহিকায়। বগুড়ার সারিয়াকান্দিতে গত 24 ঘন্টায় যমুনার পানি বেড়েছে 11 সেন্টিমিটার, যদিও এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি বৃদ্ধিতে সারিয়াকান্দি ও ধুনট উপজেলার কৃষি জমিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। ধান, পাট ও ভুট্টার ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে বন্যার আশঙ্কা নেই। এবার পানি কম ছিল, কমে আবার এমন ঠেলা মারছে, তো অনেক পানি হয়ে গেছে। ওনাদের কিছু ধান পাট আসলো, সেগুলো ক্ষতি হয়ে গেছে, ডুবে গেছে, আর ওখানে ভাঙ্গিচ্ছে, মূলবাড়িটা আটমারা শহর ভাঙ্গিচ্ছে। সিরাজগঞ্জে গত 7 দিনে যমুনার পানি বেড়েছে প্রায় 100 সেন্টিমিটার। বাড়ছে করতোয়া ও বড়াল নদীর পানিও। এতে নিম্নাঞ্চল ও চরাঞ্চলের মানুষ বন্যার শঙ্কায় দিন কাটাচ্ছেন। তলিয়ে গেছে নিচু এলাকার ফসলি জমি, বাড়ছে নদী ভাঙনও। বিশেষ করে সদর উপজেলার কাওয়াকোলা, মেছরা, রতনকান্দি এবং চৌহালির কয়েকটি এলাকায় ভাঙন তীব্র আকার ধারণ করেছে। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যমুনার পানি এখনও বিপদসীমার 61 সেন্টিমিটার নিচে রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে সম্ভাব্য বন্যা মোকাবেলায় প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। অন্যদিকে সুনামগঞ্জে টানা 2 দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে নদ নদীর পানি বাড়লেও সোমবার সন্ধ্যার পর থেকে কমতে শুরু করেছে। সুরমা নদীর পানি 13 সেন্টিমিটার কমে এখন বিপদসীমার 43 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কমেছে জাদুকাটা, রক্তি ও বৌলাই নদীর পানিও। তবে স্থানীয়দের আশঙ্কা আবার ভারী বৃষ্টি হলে নতুন করে বন্যা দেখা দিতে পারে। রংপুর অঞ্চলেও তিস্তার পানি কমার প্রবণতা দেখা গেছে। মঙ্গলবার সকাল পর্যন্ত তিস্তার পানি বিপদসীমার 22 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। তবে উজানের ঢলে শাখা নদীগুলোতে পানি বেড়ে যাওয়ায় চরাঞ্চলের অনেক ফসলি জমি তলিয়ে গেছে। যদিও ভাঙন রোধে আগাম নেওয়া ব্যবস্থার কারণে এবার বড় ধরনের নদী ভাঙন তুলনামূলক কম। আর ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদীর পানি কমলেও বেড়েছে নদী ভাঙন। কয়েকদিনের বৃষ্টিতে নদীগর্ভে বিলীন হয়েছে বসতঘর, আবাদি জমি ও গাছপালা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারি সহায়তার দাবি জানিয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে নদীর পানি বর্তমানে বিপদসীমার প্রায় 2.5 মিটার নিচে রয়েছে এবং ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা হচ্ছে। হঠাৎ করে পানিটা বাড়ে গেছে, বাড়ে যাওয়ার পর থেকে মনে করেন যে আমরা এগুলা নিতে পারিনি, সব নদীতে ভাসে চলে গেছে। এদিকে ময়মনসিংহ অঞ্চলে বৃষ্টিপাত কমায় নেত্রকোনা ও শেরপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। নদীর পানি নামতে শুরু করলেও ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। পাহাড়ি ঢলের স্রোতে ভেঙে গেছে সড়ক, সেতু, শিক্ষা প্রতিষ্ঠানের অংশ এবং নদী তীর। অনেক এলাকায় নষ্ট হয়েছে ফসল, ভেসে গেছে মাছের ঘের। ক্ষতিগ্রস্তদের সহায়তা ও কৃষি পুনর্বাসনের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আগামী 5 দিন দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। আগামী 3-4 দিন দক্ষিণ অঞ্চলে বেশি হবে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এবং চট্টগ্রামও আগামীকাল থেকে একটু একটু করে বৃষ্টি বাড়বে। এখন যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা বাড়বে, তারপর হচ্ছে আবার বৃষ্টিটা কমে একটা ব্রেক হবে, কারণ মৌসুমের কিছুটা সক্রিয়তা কমে যাবে। আগামী 24 থেকে 48 ঘন্টায় সুরমা কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে এবং এর ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলার কিছু নিম্নাঞ্চলে বিপদসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে। নদী অববাহিকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। শামসুল আরেফিন, এখন।
সিলেটে হাম উপসর্গ আজ আরও 2 শিশুর মৃত্যু হয়েছে, আর গেল 96 ঘন্টায় মৃত্যু হয়েছে 9 জনের। মঙ্গলবার সকালে হামের উপসর্গ নিয়ে 2 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 105 জনে। মৃতদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক এবং বাকি সবাই শিশু। এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন 273 জন। একই সময় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও 61 জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2026 সালের 1 জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে 545 জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিযুক্ত পদ্মা এক্সপ্রেসের টিকিট পরিদর্শককে সাময়িক বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ। এদিকে 3 দফা দাবি আদায়ে এখনও বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেল লাইন অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। ফলে বন্ধ রয়েছে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। শিক্ষার্থীরা জানায়, সোমবার রাতে আইন বিভাগের এক শিক্ষার্থীকে মারধর করে পদ্মা এক্সপ্রেসের টিকিট পরিদর্শক। এই ঘটনার প্রতিবাদে সকাল থেকে রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। টিকিট পরিদর্শককে বহিষ্কারের দাবি মানা হলেও আরও 3 দফা দাবি আদায়ে শিক্ষার্থীরা এখনও বিক্ষোভ ও রেল লাইন অবরোধ করে রেখেছে। এদিকে দ্রুত সংকট সমাধানে কাজ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ট্রেন কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের সাথে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। ভোলায় দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে কিশোর গ্যাং। তুচ্ছ ঘটনা থেকে শুরু করে প্রেমের বিরোধ, আধিপত্য বিস্তার, চাঁদাবাজি সবকিছুতেই জড়িয়ে পড়ছে কিশোররা। প্রকাশ্যে ছুরিকাঘাত, দেশীয় অস্ত্রের মহড়া, নির্যাতনের ভিডিও ছড়িয়ে আতঙ্ক তৈরি করছে এসব গ্রুপ। সবশেষ এক কলেজ ছাত্রকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জনমনে বেড়েছে উদ্বেগ। অঙ্কুর রায়ের ছবিতে ইমতিয়াজুর রহমানের প্রতিবেদন। ভোলার লালমোহন পৌরসভায় দিন দুপুরে এক কিশোরের এলোপাথারি ছুরিকাঘাতে গুরুতর আহত হন কলেজ শিক্ষার্থী ইব্রাহিম খলিল নয়ন। তাকে বাঁচাতে এগিয়ে এসে আহত হন আরও 2 যুবক, আরমান ও আশরাফ। স্থানীয়রা তাদের উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিলে চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত 2 জনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। আমার ছেলে যে মৃত্যু হয়েছে, এই খুনির ফাঁসি চাই আমি, এবং আমার মতো যেন কোনো বাবা এরকম সন্তান আর না হারায়। আমরা চাই না কোনো ঘরে এরকম সন্ত্রাস তৈরি হোক। সরকার এর সুষ্ঠু ব্যবস্থা নিক, এর সঠিক বিচার করুক। পুলিশ বলছে, এক ছাত্রীকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল স্কুল ছাত্র আব্দুল্লাহ আল মানিক ও কলেজ ছাত্র আশরাফের মধ্যে। সেই বিরোধের জেরে শেষ পর্যন্ত প্রকাশ্য ছুরিকাঘাতে প্রাণ হারায় কলেজ ছাত্র নয়ন। হত্যাকাণ্ডের সাথে যে জড়িত যে আসামি, সে আপনার 164 অর্থাৎ হচ্ছে সে বিচারকের কাছে তার দোষ স্বীকার করে, যে দোষ স্বীকারমূলক যে জবানবন্দি সেটা প্রদান করেছে। তদন্ত পরবর্তীতে আমাদের যে পুলিশ রিপোর্ট, আমরা যথাসময়ে যত শীঘ্র সম্ভব আমরা পুলিশ রিপোর্ট দাখিলের মাধ্যমে আপনার আইনি শাসন যেন বজায় থাকে সেটাতে আমরা সচেষ্ট আছি। বিভিন্ন উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য দিন দিন বাড়ছে। তজুমুদ্দিনের দুলাল বাহিনী নামের কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের অভিযোগ রয়েছে। সম্প্রতি চাঁদা না দেওয়ায় এক যুবককে লাঠি দিয়ে পিটিয়ে আহত করা, এক বৃদ্ধ ও এক গৃহবধূকে জুতার মালা পরিয়ে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার জন্ম দেয়। সদর উপজেলার দক্ষিণ দিগলদি ইউনিয়নের শুভ ও রোহান বাহিনীর নামের কিশোর গ্যাং ছাড়াও চরপেশন, বুরহানুদ্দিন, দৌলত খান ও মনপুরাতেও সক্রিয় রয়েছে একাধিক কিশোর গ্যাং। আধিপত্য বিস্তার, মারামারি, অস্ত্রের মহড়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শক্তির প্রদর্শন এসব গ্রুপের নিত্যদিনের চিত্র। যারা এসব কাজে জড়িত থাকে তাদের যদি পানিশমেন্ট না হয় তাহলে তো তারা আরও সাহস পাবে, ভবিষ্যতে আরও এসব ঘটনা ঘটানোর দিকে নজর দিবে। এই জন্য প্রশাসনের তো উচিত সর্বদিকেই
বিশেষভাবে নজর দেওয়া। আমরা যারা অভিভাবক আছে আমাদের সচেতনতা দরকার আছে, আইন শৃঙ্খলা বাহিনীরও সচেতনতা দরকার আছে। আইন শৃঙ্খলা বাহিনী যদি আমাদের পাশাপাশি থাকে, আইন শৃঙ্খলা বাহিনী যদি তৎপর থাকে, তাহলে এই জাতীয় কিশোর গ্যাং বলতে কোনো শব্দ থাকে না। আমাদের নিজের গায়ে পড়ে তখনই একমাত্র এগিয়ে আসি, যখন অন্যের গায়ে পড়ে তখন আমরা এড়িয়ে চলি। এই মানসিকতা আমাদেরকে ত্যাগ করতে হবে। আমরা যদি কিশোর গ্যাংয়ের এই উপদ্রব বন্ধ করতে না পারি, তাহলে আগামীতে আমরা যে কি একটা অশনি সংকেত সমাজকে দিচ্ছি সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। পারিবারিক নজরদারির অভাব, সামাজিক অবক্ষয়, মাদক, প্রযুক্তির অপব্যবহার এবং রাজনৈতিক ছত্রছায়া কিশোরদের অপরাধে জড়িয়ে পড়ার অন্যতম কারণ। তাই পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগের কথা বলছেন পুলিশ সুপার। যারা এই সকল কাজের সাথে যারা জড়িত আছে, আমাদেরকে যখনই তথ্য পাচ্ছি আমরা বিশেষ অভিযান পরিচালনা করতেছি। আর আমরা যেটা চাচ্ছি যে আমাদের কমিউনিটিগুলো আমাদেরকে হেল্প করুক, যে কমিউনিটিগুলো এইভাবে হেল্প করুক যারা অপরাধের সাথে জড়ায় যাচ্ছে। দিন দিন বিস্তৃত হচ্ছে কিশোর গ্যাংয়ের নেটওয়ার্ক। তুচ্ছ বিরোধ থেকে প্রকাশ্যে হত্যাকাণ্ড, সবই এখন উদ্বেগের কারণ। একসময় যারা ছিল স্কুল কলেজের শিক্ষার্থী, তাদেরই কেউ কেউ এখন জড়িয়ে পড়ছে সংঘবদ্ধ অপরাধে। ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা। সরকারের কাছ থেকে প্রতিশ্রুতি না পাওয়ায় দ্বিতীয় দিনের মতো সংসদ অভিমুখে পদযাত্রা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি। শিক্ষামন্ত্রীর পদত্যাগ, ওয়াংচুকের মুক্তিসহ 3 দফা দাবি তুলে ধরেছেন তারা। এদিকে সোমবার সংঘর্ষে আহত হয়েছেন 118 পুলিশসহ 60 জন বিক্ষোভকারী। ভাঙচুর, অগ্নিসংযোগের দায়ে আটক করা হয়েছে 70 জনকে। বিস্তারিত জানাচ্ছেন তানফির চনি। দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, টিয়ার সেল ও জলকামান নিক্ষেপ এবং হামলার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। শিল্পী, রাজনীতিবিদ, বিরোধী, বামফ্রন্ট নেতারা সহ এই আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছে শিক্ষার্থী ও অভিভাবকেরা। তরুণদের অধিকার আদায়ের এই আন্দোলনে সরকারের সহিংস ভূমিকার তীব্র নিন্দা জানান তারা। সোমবার দিনভর আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষের পরও দমে যায়নি আন্দোলনকারীরা। পুলিশি হামলা ও বন্দুকের সামনে মাথা নত করবে না তারা। দিল্লি পুলিশ তাদের বিক্ষোভ মঞ্চ ভেঙে ফেলার পর নতুন করে অস্থায়ী মঞ্চ তৈরি করে যন্তর মন্তরে রাতে ফের জড়ো হয় ককরোচ পার্টির সমর্থকেরা। টানা দ্বিতীয় দিনের মতো মঙ্গলবারও সংসদ ভবন অভিমুখে পদযাত্রা অব্যাহত রাখার ঘোষণা দেন সিজিপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। हमारा जो प्रोटेस्ट है वो जारी रहेगा और जो दिल्ली पुलिस ने आज किया बहुत ही शर्मनाक बात है। लेकिन जिस बर्बरता के साथ हमारा 12 साल की बच्ची का सर फोड़ा गया है, लड़कियों की छाती पर पैर रखकर मेल पुलिस ऑफिसर्स ने लड़कियों को मारा है, पीटा है, उनके गले पकड़े हैं। ये कैसी पुलिस है? ये गुंडागिरी लगा रखी है नरेंद्र मोदी और उनकी पुलिस ने इस देश में। এদিকে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছে শতাধিক পুলিশসহ অর্ধশতাধিক আন্দোলনকারী। এ সময় 70 জনের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়। পুলিশের অভিযোগ, আন্দোলনকারীরা বেশ কিছু যানবাহন, সরকারি অফিস ও কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এ ঘটনায় কয়েকশো জনকে অজ্ঞাত আসামি করে একটি অভিযোগ দায়ের করেছে দিল্লি পুলিশ। এর আগে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে 2 দফায় আলোচনায় বসে ককরোচ পার্টির প্রতিনিধি দল। শিক্ষামন্ত্রীর পদত্যাগ, অবিলম্বে অধিকার কর্মী সোনম ওয়াংচুকের মুক্তি এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার মূল 3টি দাবির কথা লিখিত আকারে সরকারের কাছে পেশ করেন তারা। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো প্রতিশ্রুতি পায়নি আন্দোলনকারীরা। আলোচনা ও শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান চায় ককরোচ জনতা পার্টি। सिस्टम के मारे हुए लोग हैं, हताशा है युवाओं के अंदर एंड कोई उनको सुन नहीं रहा था। तो इतने सारे जो प्रोटेस्ट हो रहे हैं, मुझे बताया गया कि कनॉट प्लेस में अभी भी बहुत सारे छात्र वहाँ पे हजारों की संख्या में प्रोटेस्ट कर रहे हैं। ভারতীয় সংসদের বর্ষাকালীন অধিবেশন ঘিরে দিল্লিতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে তল্লাশি চৌকি। পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে আধা সামরিক বাহিনীও। আন্দোলন ও প্রতিবাদ তরুণদের মৌলিক অধিকার বলে মন্তব্য করেছেন বিরোধী কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, ক্ষমতা চিরস্থায়ী নয়, সরকারকে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে সমর্থন জানিয়ে বিক্ষোভে নেমেছে দেশটির বামপন্থী ছাত্র সংগঠনগুলো। বিক্ষোভ হয়েছে কলকাতা সহ বিভিন্ন রাজ্যে। এদিকে মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনা নিয়ে অবশেষে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
এদিকে বিক্ষোভকারীদের প্রতি সংহতি প্রকাশ করে অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন অধিকার কর্মী সোনম ওয়াংচুক। শান্তিপূর্ণ আন্দোলনে সরকারের সহিংস আচরণের নিন্দা জানিয়েছেন তিনি। অবিলম্বে তরুণদের সংসদ ভবনে গিয়ে সরকারের সঙ্গে আলোচনার সুযোগ দেওয়ারও দাবি জানান ওয়াংচুক। তানভীর চনি, এখন বিশ্ব। এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।